দেখছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে জানাতে চাই পুরো প্রসঙ্গ। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। বিএনপি ক্ষমতায় থাকার সময় যেভাবে নির্যাতন করেছে তার নিন্দারও যোগ্য নয় মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নির্যাতনের চিত্র মানুষের সামনে তুলে ধরতে হবে। তারা সমাজের অভিশপ্ত বোঝা, তাদের অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে সেদিকে সজাগ থাকতে হবে। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইটের উদ্বোধন করেন শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের প্রতিবেদন। ২০০২ সালের এই দিনে আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে গঠন করেন যুব মহিলা লীগ। প্রতিষ্ঠার পর থেকেই দেশের সব আন্দোলন সংগ্রামে রাজপথে সরব এই সংগঠনটি। যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইটও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, যুব মহিলা লীগ সবসময় আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। বিএনপির অস্ত্রধারী নেতাকর্মীরাও যুব মহিলা লীগের উপর অকথ্য অত্যাচার নির্যাতন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ওই বিএনপি সেই ২০০১-এর পর যেভাবে অত্যাচার নির্যাতন করেছিল আমাদের যুব মহিলা লীগের উপরে, এগুলো মানুষের সামনে তুলে ধরে ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গির চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে যে এরা কোনো মানুষের জাত না, এরা দেশকেও ভালোবাসে না, মানুষকেও ভালোবাসে না, মানুষের কোনো উন্নতি চায় না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। পড়াশোনা বাদ দিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে কোটা বিরোধী আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন সরকার প্রধান। হাইকোর্টের রায়, এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস, কারণ আমরা সরকার থেকে কিন্তু এভাবে কোনো কথা বলতে পারি না, কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকেই আবার আসতে হবে। কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হওয়া দরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, যারা একেবারে প্রান্তিক বা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য এতে বিশেষ প্রণোদনা দেয়া হয়েছে। সর্বজনীন পেনশন স্কিম আমরা দিয়েছি, এটা সকলের জন্য। এটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। আমাদের রাজনীতির সাথে যারা জড়িত তাদের সকলেরই এই সর্বজনীন পেনশন স্কিমে ঢোকা দরকার। তাহলে অন্তত জীবনের একটা নিশ্চয়তা পাওয়া যাবে, অন্তত বৃদ্ধ বয়সে কারো মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। বিএনপিকে সমাজের অভিশপ্ত বোঝা উল্লেখ করে তাদের অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে সেদিকে সজাগ রাখতে যুব মহিলা লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের এই অত্যাচার নির্যাতন যেন আবার ফিরে না আসে তার জন্য সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বেশি সক্রিয় থাক। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন কোটা বহাল রাখার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ব্যারিকেড সৃষ্টি করে আটকে রাখে। এতে তৈরি হয় ভয়াবহ যানজটের। সন্ধ্যায় সোমবার থেকে ব্লকেট কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়ে ব্যারিকেড তুলে নেয় শিক্ষার্থীরাও। আবু সৈয়দ অপু জানাচ্ছেন বাকিটুকু। চলমান কোটা বিরোধী আন্দোলনের ৭ম দিনেও রাজপথে নামে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত বাংলা ব্ল্যাকেট কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর নিউ মার্কেট, নীলক্ষেত, চাংখারপুল, হানি ফ্লাইওভার, মহাখালী সহ শাহবাগে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 52 দেখেন, 71 দেখেন, 90 দেখেন, তাহলে ছাত্ররা যতদিন পর্যন্ত আন্দোলন সফল হয়নি তারা কিন্তু রাজপথ থেকে যায়নি। যার বাবা বা মা সরকারি চাকরি করে তারা তো অবশ্যই পিছিয়ে পড়া না, তাই না? তাহলে সেখানে তারা যদি সবসময় প্রিভিলেজ পায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের দাবি মেনে না হয় অবশ্যই পরবর্তীতে নতুন নতুন ঘোষণা আসবে। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা আন্দোলন করেন। এ সময় শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের দাবি। যতদিন আমাদের যৌক্তিক দাবি মেনে না হয় আমরা ক্লাসে ফিরবো না, আমরা পরীক্ষায় বসবো না, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের যেসব দাবি রয়েছে সেসব যতক্ষণ পর্যন্ত আমরা আদায় করতে পারছি আমরা ততক্ষণ রাজপথে থাকবো, এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের চাকরির ক্ষেত্রে এত বেশি পরিমাণ কোটা, যেটা আমাদের জন্য একটা বৈষম্য সৃষ্টি করতেছে। কোটা পদ্ধতি সংরক্ষণের 3 দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে আজ তৃতীয় দিন কর্মসূচির অংশ হিসেবে বাংলা ব্ল্যাকেট পালন করলেন শিক্ষার্থীরা।
যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তাদের প্রত্যাশা একটাই, তাদের দাবি পূরণ না পর্যন্ত তারা ঘরে ফিরবে না। শাহবাগ থেকে আবু সেতপু, মাই টিভি, ঢাকা। এদিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সপ্তম দিনের মতো ক্লাস পরীক্ষা বাতিল করে আন্দোলন কর্মসূচি করেছেন দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। দাবি আদায়ে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে অবস্থান নেন তারা। বেলা 12টার দিকে কলাভবনের সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রত্যয় স্কিমটি তাদের জন্য বৈষম্যমূলক বলে দ্রুত এটি বাতিলের দাবি জানান তারা। শিক্ষক নেতারা জানান, স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা থাকবেন না। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন আর পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পর্যবেক্ষণ করা হচ্ছে। এটি সময় মতো সমাধান হয়ে যাবে। সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীরা যে ইস্যুতে আন্দোলন করছে এটা সরকারের সিদ্ধান্ত না, আদালতের এখতিয়ার বলেও জানান সেতুমন্ত্রী। আন্দোলন এটা তো সরকারের সিদ্ধান্ত, আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে। এখন আদালতের ব্যাপারটা যখন চলমান, এটা অ্যাপিল বিভাগে আছে। এখন আমি তো সাব জুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত না, এটা এখন আদালতের ইখতিয়ার। শিক্ষার্থীরা যে বিষয় আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারেরই ছিল, চলমান। আমরা তো এই সিদ্ধান্ত দিয়েছে আদালত। তারপর আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কারো রক্তচক্ষুকে ভয় পায় না বাংলাদেশ। বহু ষড়যন্ত্র অতিক্রম করে আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, আর এতে প্রমাণিত বাংলাদেশের অগ্রযাত্রা রুখতে পারবে না কোনো শক্তি। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 49তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পিজিআরে যারা এসেছেন সবাই নিজের জীবনটা ঝুঁকির মুখে নিয়ে এসেছেন। সাইদুর রহমান আবিরের আরও একটি প্রতিবেদন। সকল দায়িত্ব পালনে দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বাংলাদেশের সফরে আসা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করে আসছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে যোগ দিতে ঢাকা সেনানিবাস এলাকায় বাহিনীর সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া বীর গার্ডদের পরিবারের সদস্যদের হাতে তুলে দেন রাষ্ট্রীয় অনুদান। পরে আনুষ্ঠানিক বক্তব্যে সরকার প্রধান দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালনে পিজিআর সদস্যদের প্রশংসা করেন। আমাদের প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ পিজিআরকে আন্তরিক অভিনন্দন জানাইছে। তারা যে জীবনের উপর ঝুঁকি নিয়ে এবং এই বৃষ্টি মাথায় নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে যান, সেজন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর অন্ধকার সময়ে প্রাণ দিতে হয়েছে হাজারো দেশপ্রেমিক সেনা সদস্যকে। 15 আগস্ট জাতির পিতাকে হত্যা পর আর বাংলাদেশটা কিন্তু এগোতে পারেনি। প্রতিনিয়ত আমাদের সেনাবাহিনী থেকে একটার পর একটা কূপ হয়েছে, আর সেনাবাহিনীর হাজার হাজার সৈনিক এবং অফিসার তাদেরকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা জানান, দেশের সম্পদ বিক্রিতে রাজি হননি বলে তাকে সরকার গঠন করতে দেয়া হয়নি। তবে এখন বাংলাদেশ সারা বিশ্বের কাছেই উন্নয়নের রোল মডেল। পায়নি তার কারণ ছিল আমাদের গ্যাস বিক্রি করার একটা প্রস্তাব ছিল, আমি রাজি হইনি। যে দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতা যাব সেটা এই দুর্বলতা আমার নেই। আমি সবসময় মনে করি আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর নিয়ে এই দেশের স্বার্থ রক্ষা করা, দেশকে উন্নত করাই আমার কাজ। আমি শুধু বলেছিলাম
যে এই গ্যাস আমাদের একমাত্র প্রাকৃতিক সম্পদ যা আমার দেশের মানুষের কাজে ব্যবহার হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, খবরদারি করা বড় দেশগুলোও এখন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির কথা অস্বীকার করছে না। ইনশাআল্লাহ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আগামীকাল চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবার ক্ষমতায় আসার পর এই মেয়াদে এটি তার প্রথম চীন সফর। ভারত সফরের পরই চীন সফরটি আন্তর্জাতিক মহলে গুরুত্ব পাচ্ছে। চীনও প্রধানমন্ত্রীর সফরটিকে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। সফরে দুই দেশের মধ্যে ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। আতিকুর রহমান তিতাস আরও তথ্য। 4 দিনের সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর 10 বছর পর ঢাকা থেকে বেইজিং এর উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। পরদিন বেইজিং এর বিজনেস ফোরামে যোগ দিয়ে বক্তব্য দেবেন সরকার প্রধান। আগামী বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন শেখ হাসিনা। বৈঠকে আর্থিক সহায়তা এবং নতুন প্রকল্পে অর্থায়নের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন। ভারত ও প্রশান্ত মহাসাগরকে ঘিরে ভূরাজনীতি দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এ সফরে দুই দেশের মধ্যে 700 কোটি ডলারের ঋণ চুক্তি এবং নিজেদের মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত সহ অন্তত 10টি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া বঙ্গবন্ধুর বই আমার দেখা নয়া চীনের চাইনিজ ভাষায় অনুবাদের মোড়ক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এই সফরে সমঝোতা হতে পারে চীনের বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বাণিজ্য সহায়তা, বিনিয়োগ সুরক্ষা, ডিজিটাল অর্থনীতি, সুনীল অর্থনীতি ও একাধিক মৈত্রী সেতু নির্মাণ নিয়ে। অগ্রাধিকার পেতে পারে বাণিজ্য ও অর্থনীতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দুদেশের পারস্পরিক সম্পর্ক সম্মান ও সমতার, নিজেদের স্বার্থ সমুন্নত রেখে বিগত 49 বছর ধরে দুটি দেশ একে অপরকে সহযোগিতা করছে। ইতোমধ্যে চীনের গণমাধ্যমগুলো গুরুত্বের সঙ্গে এ সফরের খবর প্রচার করছে এবং আন্তর্জাতিক গণমাধ্যমও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের জুন মাসে চীন সফর করেছিলেন। পরে চীনের রাষ্ট্রপতি 2016 সালে বাংলাদেশ সফর করেন। শিয়ের সেই সফরে 24টি প্রকল্পের বিপরীতে $24 বিলিয়ন ক্রেডিট লাইনের আওতায় অর্থনৈতিক সুবিধা প্রদানের জন্য চীন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। গত বছর দুই নেতা ব্রিক্স সম্মেলনের সময় সাইডলাইনে মুখোমুখি আলোচনায় বসেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নিজেদের স্বার্থে আওয়ামী লীগ সাম্প্রদায়িক হতে পারে, আবার দেশ বিক্রিও করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নয়াপল্টনে ভাসানী ভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরী বিভিন্ন থানা কমিটির সম্মেলন অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশ এখন মহা দুর্নীতিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, সরকারের বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি চলতে পারে না। গোটা জাতিকে বন্দী করে দেশের মানুষের সম্পদ লুট করার সুযোগ দিয়ে আপনি প্রধানমন্ত্রী থাকবে আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এদেশের দীর্ঘ ইতিহাস তো তা বলে না। সরকারকে পরাস্ত করার জন্য এখন এদেশের গণতন্ত্রকামী জনগণ প্রস্তুত হয়েছে। বগুড়ায় সনাতন ধর্মের রথযাত্রা কর্মসূচিতে রথের গাড়ি টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অন্তত 30 জন আহত হয়েছেন। বিকেল 5:15টার দিকে বগুড়া শহরের সেইজ গাড়ি আমতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। বিকেলে জগন্নাথের রথযাত্রার সময় রথের উপর থাকা লোহার পতাকা টানানোর অংশ বিদ্যুৎ স্পৃষ্ট হলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। জগন্নাথ মাসির বাড়ি যাচ্ছে, এখানে যাওয়ার পথেই হয়তো আমাদের জগন্নাথ আমাদের এই সিন দেখালো। 440 লাইন তারের সঙ্গে লাগে যায়নি, পুরো গাড়িটা কারেন্ট হয়ে গেছে। পুরো গাড়ি যখন কারেন্ট হয় তখন লোকজন সব ছোটাছুটি সব ইয়ে করছে। মুন্সিগঞ্জে বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন কেন্দ্রিক দ্বন্দ্বের জের ধরে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালাদারকে গুলি করে হত্যা করেছে কর্তৃপক্ষ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল 10টা থেকে পাঁচগাঁও ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন চলছিল। এতে নিহত ইউপি চেয়ারম্যান সুমন 9 ভোট পেয়ে বিজয়ী সভাপতি প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে অবস্থান নেয়। এতে অপর প্রার্থী মিলনের সমর্থক নূর মোহাম্মদ ক্ষিপ্ত হয়ে দুপুর 1টার দিকে
বিদ্যালয়ের মাঠে সুমনকে প্রকাশ্যে বুকে গুলি করে দ্রুত বিদ্যালয় মাঠ থেকে পালিয়ে যায়। ঢাকা নেয়ার পথে দুপুর 2টায় দিকে তার মৃত্যু হয়। এবারে বন্যা পরিস্থিতি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলা নদীর পানি। একদিনই বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শেরপুরের ব্রহ্মপুত্র নদের পৃথক দুটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। কদিন থেকে বাড়ছে নদীর পানি, অন্যদিকে জামালপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। রিপোর্ট এস.এম. হামিমের। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদীর পানি অপরিবর্তিত থাকলেও বাড়ছে ধরলা নদীর পানি। একদিনে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ধরলা তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। কাঁচা পাকা সড়ক তলে যাওয়ায় যাতায়াত সমস্যায় পড়ছেন মানুষ। চলতি বন্যায় জেলায় প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ফসল তলিয়ে গেছে 6,615 হেক্টর জমির। শেরপুরের ব্রহ্মপুত্র নদীর পৃথক দুটি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিন থেকে বাড়ছে নদীর পানি। নদী ভাঙনে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে সর্বশান্ত হয়েছে শতাধিক পরিবার। চরের বাসিন্দারা নদী ভাঙনের কবলে পড়ে সরিয়ে নিচ্ছে ঘরবাড়ি। জামালপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনা নদীর পানি বাহাদুরঘাট পয়েন্টে বিপদসীমার 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উজানে পানি নেমে ভাটি অঞ্চলে বাড়ছে বন্যার আশঙ্কা। জামালপুরের সার্বিক বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 2 লাখ মানুষ। দেওয়ানগঞ্জের বাহাদুরঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার কমে বিপদসীমার 87 সেন্টিমিটার ও সরিষাবাড়ি জগন্নাথ ঘাট পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 119 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ, ইসলামপুর ও সরিষাবাড়ি উপজেলার 50টি ইউনিয়নের 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। প্রতিদিন বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। দুর্গতদের সাহায্যের জন্য গঠন করা হয়েছে 11টি মেডিকেল টিম। সিরাজগঞ্জে যমুনা নদীর পানির স্থিতিশীল রয়েছে, তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে তলিয়ে গেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ তাঁত কারখানা, রাস্তাঘাট, হাটবাজার। পানিতে ডুবে গেছে 4,500 হেক্টরের বেশি জমির ফসল। ইতিমধ্যে জেলায় 5 উপজেলায় 34টি ইউনিয়নের 5,362টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরম দুর্ভোগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বানবাসী মানুষগুলো। একদিনের মধ্যে পানি এসে ডুবে গেছে। পানি আসার কারণে কাজকর্ম একবারে বন্ধ, কাজ কাম বন্ধ। এই ঘরের মধ্যে বউ বাচ্চা নয়া ওইভাবে দিন কাটাইতেছি। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে গাইবান্ধার বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র নদীর পানি গাইবান্ধার ফুলজুরি ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ঘাঘট নদীর পানি শহরে নতুন ব্রিজ পয়েন্টে বিপদসীমা 44 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র তীরবর্তী গাইবান্ধা শহর, ফুলজুরি, সাগাটা ও সুন্দরগঞ্জ উপজেলার পানিবন্দী হয়ে পড়েছে। চর ও নির্মাঞ্চলে অন্তত 50,000 মানুষ। সব ধরনের ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। এস.এম. হামিম, মাই টিভি। 692 কোটি 68 লাখ টাকা ব্যয়ে দুধকুমার নদী শাসন প্রকল্পের আওতায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর নলয়া পয়েন্টে নির্মিত তীর রক্ষাকারী বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভাঙনের কবলে পড়েছে বিস্তীর্ণ এলাকা। এই অবস্থার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অব্যবস্থাপনাকে দায়ী করছেন এলাকাবাসী। প্রতিনিধি মাইদুল ইসলাম মুকুলের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। 2022 সালে কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার ইসলামপুর ও নলিয়া এলাকায় 5টি প্যাকেজে মোট 2500 মিটার তীর রক্ষাবাঁধ নির্মাণ কাজ হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে 14 নং প্রকল্পে ঠিকাদার বাঁধের কাজ শেষ করেছে। গত কয়েকদিন প্রবল বর্ষণে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধের অরক্ষিত তীরে দেখা দিয়েছে তীব্র ভাঙন। প্রায় 30 ফুট দূরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তীর রক্ষা বাঁধ। পানি উপরে আসতেছে আর আমাদের কাছার ভাঙতেছে। 7-8 ফুট নিচে আছে এই পানি নিচে পলক। এটা কি আছে না নাই তাও কইতে পারি না। মসজিদের জন্য এত কিছু হইলো, ঘুরে মসজিদই ভাঙলো। যেটা নিয়ম ছিল ওই নিয়ম মাফিক কাজ করে নাই, যার ধরুন আজকে এলাকার মানুষের দুরবস্থা। এদিকে 2023 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রকল্পের 5টি প্যাকেজের কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত 3টি প্যাকেজের অর্ধেক কাজ শেষ করতে পারেনি ঠিকাদাররা। ফলে নির্দিষ্ট সময়ে প্রকল্পটির কাজ শেষ না হওয়ায় দেখা দিয়েছে অনিশ্চয়তা। এখন আমাদের গ্রামগুলাই যদি না বাঁচে, এই বাঁধের আমাদের কি প্রয়োজন? গ্রাম সম্পূর্ণটাই বিলীন হওয়ার সম্ভাবনা বেশি। জরুরি ভিত্তিতে বস্তা অথবা ব্লক ফেলাইয়া আমার তীর রক্ষা করতে হবে এবং ভাঙনটা রোধ করতে হবে। নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে মালামালের দাম বৃদ্ধিকে দায়ী করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। বিলম্ব হচ্ছে যে মালামালের দুষ্প্রাপ্যতা ছিল ওই সময়। কাজটা শুরু যেভাবে করা হয়েছে সেবার
পাথর খুব ক্রাইসিস ছিল, বালুর ক্রাইসিস ছিল, আরেকটা ছিল যোগাযোগ ব্যবস্থা খারাপ ওই এলাকায়, এই জন্য কাজটা শেষ করা যায়নি। বাঁধ নির্মাণে সংশ্লিষ্টদের কোনো গাফলতি আছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিয়েছে, জনগুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অলরেডি যে বিভাগ দ্বারা কাজ বাস্তবায়ন করছি, অনুমোদিত ডিজাইনের সাথে কোনো ব্যত্যয় হয়েছে কিনা খতিয়ে দেখব। প্রকল্প বাস্তবায়নের আগে দুধকুমার নদের ভাঙন রক্ষায় দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি নদীপাড়ের মানুষের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দিনকে দিন কৃষিতে অভাবনীয় উন্নতি হচ্ছে এবং তা অব্যাহত রাখতে সকল কার্যক্রম চলমান থাকবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি। সকালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এআইপি সম্মাননা 2021 অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। অনুষ্ঠানে ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। কাবাডি 9 দলের অংশগ্রহণে কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে সিনিয়র সার্ভিসেস কাবাডি লীগ। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত লড়াইয়ের পর বিমান বাহিনীকে 1 পয়েন্ট ব্যবধানে হারায় বর্ডার গার্ড। যদিও শুরুতে পিছিয়ে ছিল বিজিবি, প্রথমার্ধে 19-12 ব্যবধানে এগিয়ে যায় বিমান। বিরতির পর চেনা ছন্দে ফেরে বিজিবি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 33-32 ব্যবধানের জয় পায় বর্ডার গার্ড। কাবাডিতে কিন্তু যে সমস্ত প্রতিভাবান খেলোয়াড় উঠে আসে তারা কিন্তু বেশিরভাগই আপনার আমাদের যে কয়েকটা সার্ভিসেস টিম আছে, সেই সার্ভিসেস টিম কোথাও না কোথাও কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের যে আলাদা করে ফেডারেশনের পক্ষ থেকে করার বিষয়, সেটা কিন্তু আমাদের করার লাগছে না। কিন্তু কাবাডির ভবিষ্যৎ এখনও আছে, এখনও উজ্জ্বল, এবং আমরা যেভাবে চেষ্টা করছি ইনশাল্লাহ আমরা আমাদের যে গৌরব ছিল সেটা আবার পুনরুদ্ধার করে তাতে ফিরে যেতে পারব। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একবার। দর্শক ছিল এখনকার সংবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি